গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? তো ডে 2 কিন্তু এখান থেকে কিন্তু ব্লগটা স্টার্ট হচ্ছে। সকাল সকাল স্নান আর ফ্রেশ হয়ে কিন্তু আমি একেবারে নিচে চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। তোমাদের বলে রাখি, আন্দামানে কিন্তু আর এখানে সব জায়গাতেই কিন্তু ব্রেকফাস্টটা কিন্তু কমপ্লিমেন্টারি থাকে। তো আমাদের ব্রেকফাস্টে টোস্ট আর জ্যাম, উপমা ছিল, পুরি ছিল, লুচি টাইপের ছিল, ভেতরে পুর ছিল, হ্যাঁ ছিল, আর এর মধ্যে সাথে কিন্তু ছিল আলুর তরকারি। আর বেস্ট অফ পার্ট হচ্ছে গিয়ে চাটা কিন্তু দুর্দান্ত খেতে ছিল, এত ঘন করে দুধ দিয়ে বানানো ছিল। আর চিনিটা কিন্তু আলাদা দিয়েছিল, তুমি তোমার টেস্ট ওয়াইজ কিন্তু চিনিটা অ্যাড করতে পারো। ঝটপট করে ব্রেকফাস্ট করে কিন্তু আমি রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়লাম। রস আইল্যান্ডে আজকে আমাদের প্ল্যান আছে। কিছুদিন আগেই আন্দামানের প্রেসিডেন্ট ভিজিট হয়ে গেছে, তার জন্য দেখতে পাচ্ছ রাস্তাটা তোমাদের ভালো করে দেখালে বুঝতে পারবে, খুব ঝাঁ চকচকে কিন্তু রাস্তাটা। আর এই দেখো আমরা রেডি হয়ে গেছি, এই দেখো পুচকিটা, ও কিন্তু ভীষণ এক্সাইটেড। আর এইখানটায় সবসময় কিন্তু মোটামুটি এরকমই ওয়েদার থাকে। তো দেখতে পাচ্ছ খুব ওয়েল মেনটেইন কিন্তু রাস্তাগুলো, আর যেখানেই তুমি যাও রাস্তার ধার দিয়ে কিন্তু এরকমই কিন্তু সমুদ্র পড়বে। এখান থেকে কিন্তু আমরা রস আইল্যান্ডের জন্য বেরিয়ে যাব। এখান থেকে কিন্তু স্পিড বোটগুলো ছাড়ে। তো এখানে কিছু ছোট মার্কেট আছে, একটা পার্ক মতো আছে। এখানে প্রচণ্ড গরম, যার জন্য হ্যাটটা কিন্তু মাস্ট। হ্যাট আর সানগ্লাস, জল, এগুলো যদি তোমরা না ক্যারি করো তাহলে কিন্তু খুব কষ্ট আর খুব ভোগান্তি হতে চলেছে। আর সেই রিস্কটা কিন্তু আর নেইনি, তার জন্য কিন্তু এই আঙ্কেলটার কাছে থেকে কিন্তু হ্যাটটা আমরা নিয়ে নিই। আর আমার কাছে আগে একটা হ্যাট ছিল, পুরনো হ্যাট, তো ওটা দিয়ে আর কি কাজ চালিয়ে নিয়েছি। কারণ এইগুলো সাধারণত সচরাচর আমাদের এখানে দরকার হয় না, তার জন্য আর এক্সট্রা বেশি কিছু কিনিনি। এখানে এলে কিন্তু তোমরা এরকম স্ট্রিট শপই পাবে, আর দাম কিন্তু একটু বার্গেনিং করে নিতে হবে তোমাদের। তবে স্ট্রিট শপ থেকে কেনাই আমার মতে বেস্ট, এখানে তুমি বার্গেনিং করতে পারবে। আর দেখতে পাচ্ছ এই ব্রিজটা ধরে কিন্তু আমরা চলে যাব স্পিড বোর্ডের কাছে। এই স্পিড বোটগুলো কিন্তু তোমাকে বোথ সাইডে কিন্তু ট্রান্সপোর্ট দেবে, বাট এরা কিন্তু তোমাকে নিয়ে রস আইল্যান্ডে ছেড়ে আসবে, তারপর ওখান থেকে নড়বে। যখন তুমি রিটার্ন করবে তখন এরাই কিন্তু আবার তোমাকে ব্যাক করিয়ে নিয়ে আসবে। এখানের ভিউটাও বেশ সুন্দর ছিল, যার জন্য কিছু কিছু কিন্তু পিকচার ক্লিক করে নিলাম। এখানে এসেই কিন্তু সবাইকে সেফটি রুলসের জন্য কিন্তু লাইফ জ্যাকেটটা মাস্ট পরতেই হয়। আর লাইফ জ্যাকেটটা পরে আমার খুব অস্বস্তি হচ্ছিল, কারণ ঘাড়ের কাছে এতটা উঠেছিল বলে আমার খুব বিরক্ত লাগছিল। তো যাই হোক, পড়তে তো হবেই। স্পিড বোটে চড়তে চড়তে এই ভিউটার কথা জাস্ট কি বলবো, এত সুন্দর, এত বিউটিফুল, জাস্ট এক্সপ্লেইন করার মতো না। জাস্ট দেখো। রস আইল্যান্ডে কিন্তু আমাদের স্পিড বোটটা কিন্তু পৌঁছে দিয়ে গেল। এবার আমরা নেমে পড়ব। রস আইল্যান্ডে এলেই তোমরা একটা অদ্ভুত জিনিস দেখতে পারবে, সেটা হচ্ছে হরিণ কিন্তু এখানে অবাধে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। যেটা সাধারণত আমরা দেখে থাকি হরিণ চিড়িয়াখানায় বা দূর থেকে, কিন্তু কখনো হরিণ দেখেছি কাছাকাছি ছুঁয়ে দেখার তো প্রশ্নই আসে না। তো এখানে এসে কিন্তু এই একটা বিরল জিনিস চোখে পড়লো। আর এটার জন্য কিন্তু একটা অনেক বড় একটা পদক্ষেপ নিয়েছেন অনুরাধা রাও। তো ওনার কথা যতই কম বলা হয় ততটাই কম হবে। তো ওনার এই স্টেপটার জন্যই কিন্তু আজকে এরকম একটা সুন্দর একটা কিন্তু ক্লাইমেট, একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, যেখানে কিন্তু নির্দ্বিধায় আর নির্ভয়ে কিন্তু হরিণরা ঘুরে বেড়াতে পারে। এখান থেকে টোটো ফেয়ার দেখো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। এখান থেকে টোটো কিন্তু তোমাদের পুরো রস আইল্যান্ডটা ঘুরে দেখাবে, আর তোমাদের লাইট হাউসের কাছে ছেড়ে দেবে। দেন আবার যখন তোমরা ঘুরে ব্যাক করবে, ওই টোটোতেই কিন্তু ব্যাক করবে। আর পার হেড কিন্তু 80 রুপিস করে ছিল।
1858 থেকে 1941 পর্যন্ত কিন্তু ব্রিটিশ সরকারের কিন্তু এটা অ্যাজ এ ক্যাপিটাল হিসেবে কাজ করতো, যখন কিনা জাপান দখল করে নেয়। আর আমরা সবাই জানি বা অনেকেই জানি না, রস আইল্যান্ডের সাথে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসের কিন্তু অনেকটা হিস্ট্রি জড়িয়ে আছে। তোমরা যদি নেটে বা গুগলে সার্চ করো তাহলে কিন্তু অনেক ইনফরমেশান পেয়ে যাবে রস আইল্যান্ড সম্পর্কে। দেন আমাদের টোটো চলে এলো আর আমরা কিন্তু পেছনে বসলাম, যাতে আমরা ভিউটা আরও ভালোভাবে পাই আর ভালোভাবে সবটা অবজার্ভ করতে পারি। তার জন্য কিন্তু আমরা তিনজনই পিছনে বসেছিলাম টোটোর। এই যে শেডটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু হরিণদের খাবার দেওয়া হয় বা খাওয়ানো হয় এখানটা, তার জন্য তৈরি করা হয়েছে। সাইডে যেই ধ্বংসাবশেষগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু ব্রিটিশ টাইমের সমস্ত অফিসিয়াল কাজ করার জন্য কিন্তু তারাই কিন্তু এইগুলো স্ট্রাকচারগুলো তৈরি করা হয়েছিল। এটাও কিন্তু একটা স্টেডিয়াম, লাইট অ্যান্ড সাউন্ডের মতোই এখানেও দেখানো হতো, বাট এটা কিন্তু আয়লা ঝড়ের সময় কিন্তু এটা নষ্ট হয়ে যায়। এখানে কিন্তু ইংরেজদের হকি খেলার আর অবসরের বিনোদনের কিন্তু জায়গা ছিল এই প্লেসটা। এর প্রত্যেকটাই কিন্তু ইংরেজ সময়কার ইংরেজদের প্রয়োজনে তৈরি হওয়া বিভিন্ন স্ট্রাকচার, যেগুলো কিনা এখন অনেকটাই ধ্বংসাবশেষ হয়ে গেছে। মাঝখানে যখন এখানে ঝড় আর গিয়ে বন্যা হয়েছিল, তখন কিন্তু অনেকটাই কিন্তু এখানে নষ্ট হয়ে যায়। এবার এখান দিয়ে অনেক চড়াই উতরাই কিন্তু অনেক সিঁড়ি নেমে কিন্তু আমাদের যেতে হবে লাইট হাউসের জন্য। অনেক সিঁড়ি ছিল, জাস্ট হাঁপিয়ে যাচ্ছিলাম আর একটা কথাই চিন্তা করছিলাম, ওঠার সময় কি অবস্থাটা আমাদের হবে। আর ওখানটায় ছিল প্রচণ্ড কড়া রোদ, এত কড়া রোদ ছিল যে আমার জাস্ট মাথা ঘুরছিল। ছাতা বার করার মতো পরিস্থিতি ছিল না, কারণ এখানে ফার্স্ট তো কেউ ছাতা বার করছিল না, আর সেকেন্ড এত হাওয়া হচ্ছিল যে তুমি ছাতা ধরে রাখতে পারবে না। তো ফাইনালি এই ছিল সেই ভিউটা, জাস্ট ড্রিম লাগছিল, ড্রিম মনে হচ্ছিল। এখান থেকে আরও কিছু সিঁড়ি নিচে যেতে হবে, তবে গিয়ে কিন্তু এই লাইট হাউসটা, বাট স্টিল এখান থেকে না স্বপ্নের মতো লাগছিল দূর থেকে। জাস্ট দেখেই জাস্ট চোখে চোখটাকে আর কি পিস দেওয়া, বলে বোঝানোর মতো নয়। কনফিউজ হয়ে গেছি, ফটো তুলবো, নেচারের ফটো তুলবো না নিজের ফটো তুলবো না ভিডিও করব, কি করব সত্যি
সত্যি মানে আমাকে কনফিউজ করে দিয়েছে ড্রেস। তো এখানের মায়া কাটিয়ে কিন্তু আমরা টোটো করে কিন্তু ব্যাক করলাম। এখান থেকে কিন্তু আমরা আবার চলে যাব নর্থ বেতে। সেখানে কিন্তু আমাদের কিছু ওয়াটার অ্যাক্টিভিটি হবে, তারপর কিন্তু আমরা বিকেলে ব্যাক করব। তো এখনই ব্যাক না, এখন তাও বাজে তোমার হচ্ছে প্রায় 1টা থেকে 1:30টার মতো। তো আমাদের কিন্তু আবার বোটে করে কিন্তু ওরা পৌঁছে দেবে নর্থ বেতে। নর্থ বেতে কিন্তু বেসিক্যালি এখানে কিছুই নেই সেরকম, কয়েকটা খাবারের দোকান আর কিন্তু কয়েকটা জামা কাপড়ের দোকান আছে যেগুলো পরে তোমরা অ্যাক্টিভিটি করতে পারবে। তো এখানে তোমরা রেন্টও পেয়ে যাবে অ্যাক্টিভিটি করার জন্য জামা কাপড়, আর এখান থেকে কিন্তু তোমরা লাঞ্চও করে নিতে পারবে। আমরা এখান থেকেই লাঞ্চ করেছিলাম। নর্থ বেতে কিন্তু পানি সেরকম কোনোই কিন্তু অ্যাক্টিভিটি করেনি, শুধু কায়াকিং ছাড়া। কায়াকিংয়ের কিন্তু আমাদের দেখিয়ে দিয়েছিল পোস্টারটা কীভাবে এই হ্যান্ডেলটা ধরতে হবে আর চালাতে হবে। আর এই দেখো দোকানগুলো থেকে কিন্তু তুমি রেন্টে কিন্তু ড্রেসগুলো নিয়ে নিতে পারো। যেহেতু এটা ওয়ান টাইম ইউজ হবে তার জন্য আমার মনে হয় এটা রেন্টে নিয়ে নেওয়াই ভালো। তারপরে এই দেখো স্নর্কেলিংয়ের পার্টটা এত সুন্দর লাগছিল, আন্ডার ওয়াটার লাইফটা। তারপরে আমরা লাঞ্চ করে নিই। খুব একটা আমার কেন জানি না খুব টায়ার্ড লাগছিল সেদিন, তার জন্য কিন্তু আমি একটু চাউমিন নিয়ে নিই আর ওরা নিয়ে নিয়েছিল কিন্তু ফিশ থালি। তারপর কিন্তু ওখান থেকে অ্যাক্টিভিটি শেষ হওয়ার পরে আমরা আবার এগেইন যেখান থেকে উঠেছিলাম সেখানে ফিরে আসি। সেখানে এসে সুন্দর একটা পার্ক ছিল। তারপরে মেয়ে একটু এখানে খেলাধুলার পর কিন্তু আমরা ব্যাক করি। নেক্সট ডে মানে থার্ড ডে কিন্তু আমরা হ্যাভলকের জন্য বেরিয়ে পড়ি। আর আমি খুব এক্সাইটেড ছিলাম, আর আমার শরীরটা বেশি একটা ভালো ছিল না। এই দিন থেকেই আমার শরীরটা খারাপ করতে শুরু করে। তো ফার্স্ট টাইম ক্রুজে উঠবো, এটা কিন্তু একটা অন্যরকম কিন্তু একটা এক্সাইটমেন্ট ছিল। এখানেও কিন্তু সেম প্রসেসে কিন্তু তোমার লাগেজ চেকিং হবে, তারপর কিন্তু তোমার ওয়েটিং রুমে কিন্তু তোমাকে ওয়েট করতে হবে। লাগেজগুলো কিন্তু চেক হয়ে আসার পরে সেগুলো তোমার ক্যারি করে কিন্তু নিজের কাছে রেখে দিতে হবে, আর ওয়েট করতে হবে কিন্তু অ্যানাউন্সমেন্টের জন্য। ফার্স্ট টাইম ক্রুজে চড়ার এক্সপিরিয়েন্সটা আমার মনে হয় সবার কাছেই একটা অন্যরকম ব্যাপার, কিন্তু ছোটদের কাছে ওদের কাছে মনে হয় খুব মেমোরেবল হয়ে থাকে জিনিসটা। আমাদের লাক্সারি ক্লাস ছিল, আর এটা কিন্তু আমি মেনশন করে দিয়েছি। লাক্সারি ক্লাসের কিন্তু তোমার পার পারসন 1750 টাকা করে। আর তুমি যদি রয়্যাল নাও, মানে এটার থেকেও আরেকটা ভালো রয়্যাল রয়েছে, সেটা কিন্তু আরও 200 টাকা বেশি। তবে অপশান কিন্তু তোমরা আরও অনেক বেশি পেয়ে যাবে। এছাড়াও কিন্তু অনেক আরও ক্রুজ রয়েছে। তবে আমি বলবো তোমরা যারা আসছো আন্দামান তারা নটিকায় ট্রাই করো, কারণ নটিকা হচ্ছে ওয়ান অফ দ্য ফাস্টেস্ট ক্রুজ। কারণ অন্যান্য ক্রুজগুলো যেখানে তোমাকে 1 ঘন্টার বেশি টাইম লাগে, সেটা কিন্তু নটিকা তোমাকে 1 ঘন্টার মধ্যে পৌঁছে দেবে। তো এইটা দেখো, এটা ছিল কিন্তু রয়্যাল ক্লাস। আমরা হ্যাভলকে কিন্তু নেমে গেছি, আর এই ছিল কিন্তু হ্যাভলকের পোর্টের লুকটা। হ্যাভলকে আমাদের জন্য যে রিসর্টটা বুক করা হয়েছিল এটাও কিন্তু খুব সুন্দর ছিল। এই রিসর্টটার কিন্তু প্রাইভেট বিচ ছিল, তুমি যখন ইচ্ছে যেয়ে কিন্তু বিচে যেই ভিউটা আছে আর বিচটা কিন্তু এনজয় করতে পারবে। আর এখানে নিউলি কাপলদের জন্য কিন্তু একটা সুন্দর সারপ্রাইজ ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা আছে। তো গিয়ে আমার শরীরটা যেহেতু ভালো ছিল না, গিয়ে কিন্তু ভেতরে একজন দেখছিলাম একটা দাদু আর কি নারিয়েল পানি বিক্রি করছিল, ওনার কাছে থেকে কিন্তু ডাব খেয়ে নিলাম। আর এই দেখো এই সেট আপটা, এটা কিন্তু সন্ধ্যে থেকে স্টার্ট হয় এবং এর প্রাইসগুলো কিন্তু ডিফারেন্ট রয়েছে। তো আমি বলবো নিউলি কাপলদের জন্য কিন্তু একটা খুব সুন্দর একটা জায়গা।
তোমরা কিন্তু হানিমুনের জন্য কিন্তু চুজ করতেই পারো আন্দামানকে। আর হ্যাভলকে তো অবশ্যই আসবে, আর আসলে পরে কিন্তু সানরাইজ বিচটা কিন্তু একবার দেখতে পারো। এরপর কিন্তু টাইমলি কিন্তু আমাদের গাড়ি নিয়ে চলে এলো। তো গাড়ি আমাদের এখন নিয়ে যাবে কালাপাথরে। তো কালাপাথর বিচটা ভিজিট করার পর আমরা কিন্তু চলে যাব ওয়ার্ল্ডের একটা লার্জেস্ট ওয়ান অফ দ্য বেস্ট বিচ বলতে পারো, রাধানগর বিচে। ওখানে গিয়ে কিন্তু আমরা সানসেট দেখব। তো এখন আমরা কিন্তু আছি কালাপাথর বিচে। এখানেও কিন্তু অনেক তুমি লোকাল আর স্ট্রিট শপ কিন্তু পেয়ে যাবে। তো বাড়ির জন্য বা যদি কিন্তু মেমোরির জন্য কিছু যদি নিতে চাও, তাহলে অবশ্যই বলবো এখানে দেখতে পারো। এখানে কালেকশন কিন্তু বেশ ভালোই ছিল, তবে দামটা একটু কস্টলি হয় ঠিকই, তবে তোমাকে বার্গেনিং করে কিন্তু নিতে হবে। এবার কিন্তু আমরা চলে এসেছি রাধানগর বিচে। তো এখান থেকে আমাদের প্ল্যান হয় যে আমরা কিছু খেয়েই তারপরে কিন্তু বিচের দিকে যাব। কিছুটা এগিয়ে কিন্তু এরকম একটা কিন্তু রাধানগর বিচের কিন্তু সাইনবোর্ড দেখতে পাই, আর এখানে কিন্তু ডিটেলসে সমস্ত রকমের কিন্তু ইনফরমেশন দেওয়া রয়েছে। এখানে ঢুকেই একটা জিনিস খুব লক্ষ্য করলাম, এখানে কিন্তু জায়গায় জায়গায় এরকম কিন্তু হাট মতো করা রয়েছে, আর অনেক বসার জায়গাও করা রয়েছে। তো তোমরা যদি চাও, আর রোদের যেহেতু তাপ ছিল তাই একটু পরেই আমি নামতে চাইছিলাম, তাই একটু বসে রেস্ট নিচ্ছিলাম। আর এখন কিন্তু বেশ কড়া কিন্তু চড়া রোদ ছিল। এর মধ্যে কিন্তু ও একটু বসে স্যান্ড প্লে করে নিচ্ছিল। তার মধ্যে যদি রোদটা পড়ে যায় দেন কিন্তু ওই দিকটায় যাব। আর এত রোদ দেখে আর আমার সত্যি বলতে সাহস হচ্ছিল না। যেই রোদটা পড়লো সেই আমি কিন্তু একটা সেকেন্ডও সময় নষ্ট করিনি। সত্যি কথা বলতে এই চান্স কিন্তু আর লাইফে পাওয়া যাবে না। আর সবাইকে যখন স্নান করতে দেখছিলাম তখন আমিও আর ঠিক থাকতে পারিনি, আমিও নেমে পড়েছিলাম স্নান করতে। আর সানসেট কিন্তু শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে সানসেট হয়ে যাবে। আর এভাবেই কিন্তু হ্যাভলকের থার্ড ডে কাটিয়েছি আমরা। খুবই মেমোরেবল, সারা জীবন মনে থাকবে। আর এরকম ভালো ভালো ভিডিও দেখতে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আসি পরের পার্টে, বাই।